আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই নিশ্চয়ই ভালো এবং সুস্থ আছো। আমি আমার গত লেকচারে তোমাদেরকে স্বল্পমেয়াদী অধ্যয়নের অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মধ্যমেয়াদী অর্থসংস্থানটা শুরু করব। মেয়েরা, আমরা সবাই জানি 1 বছরের কম সময়ে যে অধ্যয়ন সেটা ছিল আমাদের স্বল্পমেয়াদী। তাহলে মধ্যমেয়াদী কী হবে? 1 থেকে 5 বছর মেয়াদের জন্য সংগ্রহীত তহবিলেরকেই আমরা কী বলছি? মধ্যমেয়াদী অধ্যয়ন। এই লাইনটা দেখো, আমি দাগ দিয়েছি, তোমাদের পরীক্ষায় অনেক আসে যে মধ্যমেয়াদী অধ্যয়ন কাকে বলে। তো সবাই একটু ভালো করে এটা পড়ে নেবে। 1 থেকে শুরু করে 5 বছর মেয়াদের জন্য সংগ্রহীত মধ্যমেয়াদী অধ্যয়ন হিসেবে পরিগণিত, মানে যেই তহবিলটার মেয়াদ 1 থেকে 5 বছর তাদেরকে আমরা কী বলছি? মধ্যমেয়াদী। আচ্ছা দেখো, এটি প্রতিষ্ঠান মধ্যমেয়াদী তহবিল ব্যবহার করে ব্যবসার চলমান মূলধনের দীর্ঘমেয়াদী প্রয়োজন মেটায়। এই তহবিলের খরচ বা সুদের হার স্বল্পমেয়াদী তহবিল হতে বেশি এবং দীর্ঘমেয়াদী তহবিল হতে কম হয়। এটা একটা দেখো সাধারণ বিষয়, যেহেতু মেয়াদটা তোমার স্বল্পমেয়াদের চেয়ে বেশি তাহলে খরচ বেশি হবে, এবং যেহেতু দীর্ঘমেয়াদের চেয়ে কম তাহলে অবশ্যই দীর্ঘমেয়াদের চেয়ে খরচটা কী হবে? কম হবে। আচ্ছা, তাহলে এখন আমরা বিভিন্ন বৈশিষ্ট্যভেদের উৎসগুলো আলোচনা করব। প্রথম উৎসই হলো আমাদের বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ, মানে আমরা মধ্যমেয়াদে টাকা প্রথমে কোথায় পাবো? বাণিজ্যিক ব্যাংকে। বাণিজ্যিক ব্যাংকগুলো যেসব ঋণ মধ্যম মেয়াদের জন্য প্রদান করে তা সাধারণত জামানতের বিপরীতে দেওয়া হয়। জামানত হিসেবে চলতি মূলধন অথবা স্থায়ী সম্পত্তিও ব্যবহারযোগ্য। আচ্ছা, তো জামানতের বিষয়টা আমরা সবাই জানি। আমাদের মূল্যবান কোনো সম্পদ, সেটা হতে পারে স্থাবর অস্থাবর সম্পত্তি, সেটা আমরা বন্ধক রেখে যে লোনটা নিই সেটাকে আমরা কি বলছি? আসলে জামানত। বেশি পরিমাণে ঋণ প্রদান একটি বাণিজ্যিক ব্যাংকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, ফলে বেশি পরিমাণে ঋণ প্রদানের ক্ষেত্রে কতগুলো বাণিজ্যিক ব্যাংক একত্রিত হয়ে সিন্ডিকেশন প্রক্রিয়ায় দলগত ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে অনেক বড় আকারের ঋণ প্রদানের ঝুঁকি গ্রহণ করে। আচ্ছা, এই জিনিসটা একটু বুঝিয়ে নাও। ধরো কোনো একজন ব্যবসায়ী বা শিল্পপতি, সে 5 বছরের জন্য বা 4 বছরের জন্য 10 কোটি টাকা লোন চাইলো, তাহলে এই একটা বিগ অ্যামাউন্টের টাকা একটা ব্যাংকের জন্য দেওয়াটা রিস্ক হয়ে যায়। সেই ক্ষেত্রে কী করে, কয়েকটা ব্যাংক মিলে এই 10 কোটি টাকা সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দিতে পারে। এই যে সবাই মিলে একত্রে একটা ডিসিশন নিলে এটাকে আমরা কী বলছি? সিন্ডিকেশন। তো বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদানের পূর্বে বাংলাদেশ ব্যাংক দ্বারা নির্ধারিত সুদের হার ও ঋণের চাহিদা বিচার বিশ্লেষণ করে নির্দিষ্ট হারে সুদ ধার্য করে। তো আমরা সবাই জানি আমাদের দেশে যাবতীয় ব্যাংকসমূহকে যেহেতু কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে, আর আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক, তাহলে বাংলাদেশ ব্যাংক যে সুদটা বা নিয়ম নীতিটা ঋণ প্রদানের ক্ষেত্রে ধার্য করে দেয় সেটা অনুসরণ করেই বাণিজ্যিক ব্যাংকগুলো মধ্যমেয়াদীতে ঋণ প্রদান করে থাকে। আচ্ছা, তো দেখো আমরা আমাদের পরের পয়েন্টটাতে যাচ্ছি। বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। সাধারণত রাষ্ট্রায়ত্ত খাতে বিশেষ কিছু আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, যেগুলো বিশেষ উন্নয়নের স্বার্থে নিয়োজিত থাকে। আচ্ছা, এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট খাতের কারবারি প্রতিষ্ঠানে অপেক্ষাকৃত সুবিধাজনক সত্ত্বে মধ্যমেয়াদী ঋণ দিয়ে থাকে। উদাহরণস্বরূপ শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক ইত্যাদি উল্লেখযোগ্য। খেয়াল করে দেখো, দেশের শিল্প এবং ব্যবসা বাণিজ্য এবং কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের দেশে কিছু বিশেষায়িত প্রতিষ্ঠান, যেমন ধরো শিল্প ব্যাংক, শুধু শিল্প উন্নয়নে এই ব্যাংকটা ঋণ প্রদান করে থাকে। কৃষি ব্যাংক কৃষকদেরকে ঋণ প্রদান করে থাকে। ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক ক্ষুদ্র এবং কুটির শিল্পে ঋণ প্রদান করে। তো এই ধরনের বিশেষায়িত যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আসে সেগুলোও কিন্তু তোমার মধ্যমেয়াদীতে অধ্যয়নে গুরুত্বপূর্ণ একটা উৎস হিসেবে বিবেচিত হয়। তাহলে আমরা দুইটা পয়েন্ট পড়লাম মেয়েরা, বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ আর বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। আশা করছি তোমরা এই দুটি পয়েন্ট বুঝতে পেরেছ। আমরা এখন পরবর্তী পয়েন্টে যাচ্ছি। বেসরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশে বেশ কিছু এনজিও বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত কর্মরত আছে, যেগুলো ব্যবসা প্রতিষ্ঠানকে মধ্যমেয়াদী ঋণ প্রদান করে। আচ্ছা, তো এগুলো তো আমরা পড়লাম বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক আর বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো। এখন পরবর্তীতে বেসরকারি কিছু প্রতিষ্ঠান বা এনজিও আছে, দেখো মাইডাস, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক প্রভৃতি প্রতিষ্ঠান
প্রভৃতি প্রতিষ্ঠান এনজিও হিসাবে আইনগত সত্তা লাভ করে এখন ব্যবসা করছে। এসব প্রতিষ্ঠান তহবিল প্রদান ছাড়াও পরামর্শ দান, প্রশিক্ষণ দান, দক্ষতা বৃদ্ধিকরণ প্রভৃতি ব্যাপারে কারবারি প্রতিষ্ঠানকে সাহায্য করে থাকে। আচ্ছা, তাহলে আমরা যে দেখলাম মাইডাস, ব্র্যাক বা হচ্ছে তোমার আশা, এই টাইপের এনজিওগুলো বেসরকারি প্রতিষ্ঠান, এগুলো মধ্যমেয়াদীতে আমাদেরকে ঋণ দিয়ে থাকে। এছাড়াও তহবিল প্রদান ছাড়াও এরা বিভিন্ন পরামর্শ দেয়, প্রশিক্ষণ দেয় এবং দক্ষতা বৃদ্ধি প্রকল্পেও কাজ করে। তাহলে দেখো, এই গেল হচ্ছে আমাদের এনজিওগুলো। এখন আমরা দেখি 4 নম্বর যেটা পয়েন্ট, মূলধনী বাজারের প্রতিষ্ঠান। মূলধনী বাজারের ব্যাংক ছাড়াও কিছু প্রতিষ্ঠান আছে, যেমন ধরো বিমা প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক ও অর্থ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, ব্র্যাকেট লেখা অবলেখক ও মধ্যমেয়াদী ঋণ প্রদান করে থাকে। আমরা এখানে সবগুলোর সাথেই পরিচিত। অবলেখকটা একটু আমরা বলে দিই, যারা কোম্পানির হয়ে কমিশনের বিনিময়ে কোম্পানির শেয়ার বিক্রয়ের কাজ করে থাকে তাকে আমরা কি বলছি? অবলেখক। এই শেয়ার ক্রয় বিক্রয়ের কাজের সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অবলেখক বলা হয়, যারা কমিশনের বিনিময়ে শেয়ার বা সিকিউরিটিসগুলো বিক্রি করে দেয়। তো এই ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠান, বিমা প্রতিষ্ঠান ও বিনিয়োগ ব্যাংক ও মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হিসেবে মধ্যমেয়াদীতে তোমার হচ্ছে মূলধনী বাজারের প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায়ীদেরকে ঋণ প্রদান করে থাকে। তাহলে মেয়েরা, এই গেল আমাদের মধ্যমেয়াদী অর্থায়ন, যেটা অত্যন্ত সহজ ছিল। আমরা বলেছি মধ্যমেয়াদী অর্থায়ন কী, মধ্যমেয়াদী অর্থায়ন কী সময়ের জন্য ব্যবহার করা হয় এবং মধ্যমেয়াদী অর্থায়নের উৎসসমূহ, মাত্র 4টা উৎস। তো আজকে আমি এতটুকুই পড়াবো, তোমরা এই পর্যন্ত খুব ভালো করে পড়বে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা দীর্ঘমেয়াদী তহবিল বা দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে আলোচনা করব। তাহলে মেয়েরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।